মমতা বন্দ্যোপাধ্যায় যিনি গত 5 দশক আন্দোলন করে উঠে এসছেন, তার কাছে আমার মনে হয় এটা একদমই অপ্রত্যাশিত কিছু নয়। আবার বলছি, আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি দাবা থাকতেই পারে, সেটা তাদের ন্যায্য। যারা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে একটা বড় অংশ শ্রেণী রাজনীতি নিয়ে কাজকর্ম করেন বলেই আমি জানি। তোমাদের মাথায় রাখা উচিত, মণিপুর গত 6 মাসের বেশি সময় ধরে জ্বলছে। উত্তরপ্রদেশে ঠিক একইভাবে একটি ঘটনাকে উপলক্ষ করে এসমা জারি করা হয়েছিল। সেখানের মুখ্যমন্ত্রীকে এই সদর্থক ভূমিকা নিতে দেখা গেছে। যে অডিও ক্লিপ সামনে এনেছে সেটা নিয়েও আমার ব্যক্তিগত স্তরে কোনো মতামত নেই। মুখ্যমন্ত্রী এটাই বলতে চেয়েছেন যে বা যারাই দোষী হন না কেন, তাদের কাউকে ছাড়া হবে না। দেখো, প্রথম কথা হচ্ছে, এখানে আমার দুটো বিষয় আছে, দুটোই রাজনৈতিক বিষয়। আমি নিজে রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি সাধারণত রাজনৈতিক মন্তব্যই করে থাকি। এক, ভারতবর্ষে সংসদীয় রাজনীতিতে এরকম দুটি ছবি দেখা যায়, আজকে কিছু জায়গায় ভাইরালও হয়েছে। গত 30 বছরে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে বিভিন্ন আন্দোলন হয়েছে, গণ আন্দোলন হয়েছে। কোথাও কখনো সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে, বা যখন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, যেমন সর্বশেষে আমরা দেখেছি যে কৃষক আন্দোলন, সেখানেও মাস নয় বছরের ধরে বসে থেকেছেন আন্দোলনরত কৃষকরা, প্রধানমন্ত্রীকে দেখা যায়নি। পার্থক্যটা এখানেই, মমতা বন্দ্যোপাধ্যায় আমার দেখা অন্তত 30 বছরে একমাত্র আইদার মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর মধ্যে যিনি আন্দোলনরত ছাত্রছাত্রীদের মঞ্চে গিয়ে উপস্থিত হয়েছেন। এর থেকে দুটো জিনিস প্রমাণ হয়, এবং তিনি বলেছেন যে কোনো ব্যবস্থা আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে নেওয়া হবে না। অর্থাৎ গণতন্ত্র, পশ্চিমবাংলায় আমরা যেটার জন্য সবসময়তে গর্বিত বোধ করি, পশ্চিমবাংলার রাজনীতিতে গণতান্ত্রিক পরিসর আছে। এটাই পার্থক্য, 1 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, ডাক্তাররা যারা আন্দোলন করছেন, আমরা প্রথম দিন থেকে বলেছি যে এই আন্দোলনের প্রতি আমরা সহানুভূতিশীল, সহমর্মিতা প্রকাশ করছি। আমি নিজে এই আন্দোলনে অনেকবার রাস্তায় হেঁটেছি, আমার দলের পক্ষের বাইরে গিয়েও রাস্তায় হেঁটেছি, এবং তোমাদের সংবাদ মাধ্যমে সেটা দেখানো হয়েছিল। 14 তারিখের রাত্রেও আমি রাস্তায় ছিলাম। আমি এদের যে আন্দোলন, সেই আন্দোলনে মূল যে ঘটনাকে ঘিরেই আন্দোলন তৈরি হয়েছে, একটা নৃশংস নির্মম ঘটনা, আমরা সেই তিলোত্তমার বিচার চাই, এবং তাকে ঘিরে যে সমস্ত জিনিস তৈরি হয়েছে সেগুলো নিশ্চিতভাবে চিন্তার বিষয়, সেগুলো দেখা প্রয়োজন আছে। তবু আমরা বলবো, আপনারা কাজে ফিরে আসুন, কারণ সেটাও আর একটা রাজনৈতিক বিষয়। যারা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে একটা বড় অংশ শ্রেণী রাজনীতি নিয়ে কাজকর্ম করেন বলেই আমি জানি। অর্থাৎ তাদের রাজনৈতিক আদর্শ শ্রেণীগত, যে চরিত্র মানুষের, সেই শ্রেণী অর্থাৎ ক্লাস পলিটিক্স যেটাকে বলা হয়, সেটা নিয়ে রাজনীতি করেন বলে আমি জানি। যদি তাই হয়, তাহলে সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যাহত হওয়া মানে সব থেকে সমাজের যে প্রান্তিক মানুষগুলো, গরিব মানুষগুলো, আসলে তাদের চিকিৎসা, তাদের পরিষেবা ব্যাহত হয়। একদিকে যখন তারা মনে করেন, আমিও মনে করি, যে চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ রাষ্ট্রের দায়িত্ব হওয়া উচিত, অর্থাৎ রাষ্ট্রের অন্তর্গত প্রত্যেকটা নাগরিক, দেশের অন্তর্গত প্রত্যেকটা নাগরিক, রাজ্যের অন্তর্গত প্রত্যেকটা নাগরিকের চিকিৎসা বিনামূল্যে হওয়া উচিত, এবং সেটা সরকারি ব্যবস্থার মধ্যে থেকেই হওয়া উচিত। এটা আমার রাজনৈতিক একটা আদর্শগত অবস্থান। যারা আন্দোলন করছেন তাদের মধ্যেও অনেকের এই রাজনৈতিক, মানে আমি যতদূর জানি অনেকেরই এই রাজনৈতিক অবস্থান আছে। তাহলে তারা আন্দোলন করতে গিয়ে কেন বিপরীতমুখী একটা অবস্থান নিচ্ছেন? বোঝা যায় কিছুদিন একটা আন্দোলনের ধারা থাকে, সেই আন্দোলনে অনেক সময় স্ট্র্যাটেজিক মুভ নিতে হয়, ডিপ্লোম্যাটিক মুভ নিতে হয়, কিন্তু তারপরেও এই বিষয়টাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা অন্যভাবেও হয়তো বিচার করতে পারতেন। সেটা ভেবেই তাদের কাছে অনুরোধ, তারা চিকিৎসায় ফিরে আসুন। আজ যখন মুখ্যমন্ত্রী সেই সভামঞ্চে পৌঁছেছিলেন, যেমনটা জানা যাচ্ছে যে কিছুটা হলেও সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, মুখ্যমন্ত্রীকেও অপেক্ষা করতে হয়েছিল তাদেরকে শান্ত হওয়ার জন্য। সেখানে একাধিক স্লোগান উঠেছিল। কোথাও যারা জুনিয়র ডাক্তার, যারা পড়াশোনা করছে, যারা শিক্ষিত, তাদের কাছ থেকে কি এই আচরণটা কাম্য ছিল? না, বিষয়টা এইভাবে দেখা উচিত নয়। মুখ্যমন্ত্রী কি বলেছেন খুব ভালোভাবে নজরে রাখা উচিত আমাদের। উনি বলেছেন যে আমিও ছাত্র আন্দোলন থেকে উঠে আসা
একজন রাজনৈতিক নেতৃত্ব, এবং ছাত্র যৌবন তারা যখন আন্দোলন করে, তারা যখন গণ আন্দোলন করে, আমি ব্যক্তিগতভাবে এরকম অন্তত 1 ডজনের বেশি আন্দোলনের নেতৃত্ব দিয়েছি বা সেই আন্দোলনে অংশীদার হিসাবে ছিলাম। আসলে আন্দোলনের একটা ধারা থাকে, সেখানে একটা আবেগ থাকে। এটা তো চাওয়া পাওয়ার বিষয় নেই, মানে আমি চাওয়া পাওয়া বলতে রাজনৈতিক চাওয়া পাওয়া নয়, খুব ব্যক্তিগত চাওয়া পাওয়ার বিষয় কিছু নেই, যার ফলে আমাদের আশা করা উচিত নয় যে এটা দলীয় একটা রেজিমেন্টেড ব্যাপারও নয় যে একজন নেতৃত্ব গেলেন এবং সবাই চুপ করে বসে গেল, এরকম হয় না। আন্দোলনের ধারাতে এগুলো হয়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যিনি গত 5 দশক আন্দোলন করে উঠে এসছেন, তার কাছে আমার মনে হয় এটা একদমই অপ্রত্যাশিত কিছু নয়। তিনি ভালো করে জানেন আন্দোলন কাকে বলে, আন্দোলন কিভাবে হয়। তো এইসব একটু থাকবে, এগুলো একদমই ছোটখাটো ব্যাপার, এবং তিনি অভিভাবক হিসাবে এই সমস্ত বিষয় নিয়ে মাথা ঘামান বলে আমার অন্তত মনে হয় না। আচ্ছা, এই মুখ্যমন্ত্রী আসার পরে সেখানকার যিনি জুনিয়র ডাক্তার রয়েছেন আন্দোলনে একাধিক তার যোগদান রয়েছেন অনিকেত মাহাতো, তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী আজকে এখানে এসেছেন, তিনি যে দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন অভিভাবক হিসাবে সেটা উচিত একদম, কিন্তু 34 দিন পরে কেন এই দৃষ্টিভঙ্গি দেখালেন তিনি? হ্যাঁ, এইটা প্রশাসক হিসাবে মুখ্যমন্ত্রী তার মতো করে ভেবেছেন, নিশ্চয়ই তিনি কিছু ভেবে থাকবেন, সেই মতো তিনি ব্যবস্থা নিয়েছেন। একটা আন্দোলন এতদিন ধরে চলছে, তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে, তো যত আমরা যদি দেখি গত 34 দিনে কখনো তিনি এই আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে একটি কথাও বলেনি। সবসময় তিনি বলেছেন যে আন্দোলনকে আমি সমর্থন করি। অর্থাৎ এই যে আন্দোলনকে সমর্থন করার বিষয়, সেটা তাহলে তিনি বলেছেন যখন, তখন মাথায় রাখতে হবে যারা আন্দোলনকারী ছাত্রছাত্রী, যে তিনি মানসিকভাবে অন্তত তাদের সঙ্গে আছেন, একটা বিষয়। আবার বলছি, আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি দাবা থাকতেই পারে, সেটা তাদের ন্যায্য, দাবি তোলাটাই ন্যায্য, কারণ আন্দোলন তো করছেনই সেই জন্যে। তারা তাদের মতো কথা বলেছেন। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি তার সদর্থক পদক্ষেপ করেছেন। তোমাদের মাথায় রাখা উচিত, মণিপুর গত 6 মাসের বেশি সময় ধরে জ্বলছে, উত্তাল পরিস্থিতি, সেখানে স্বাভাবিক পরিস্থিতি নেই, প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি অশান্তির পরিবেশ, ভয়ঙ্কর পরিবেশ। সেখানের মুখ্যমন্ত্রীকে এই সদর্থক ভূমিকা নিতে দেখা গেছে। উত্তরপ্রদেশে ঠিক একইভাবে একটি ঘটনাকে উপলক্ষ করে এসমা জারি করা হয়েছিল, সেখানের যিনি মুখ্যমন্ত্রী, তাকে কি এই ভূমিকায় দেখা গেছে? অর্থাৎ আমি বারবার বলছি, গণতান্ত্রিক পরিবেশ এবং গণতন্ত্রের যে মহিমা, সেই বিষয়টা পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে, এবং সেই জন্যে আমরা নিশ্চিতভাবে আমরা গর্বিত যে আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিবেশ এখনো ধরে রেখেছেন। আমি যেটা বলছিলাম কিছুদিন আগেই, এটা নিয়ে আলোচনা হচ্ছিল, এবং গতকাল সিতারা মিয়াচুরি জীবনাবসান হয়েছে। এই ছবিটা খুব ভাইরাল হয়েছিল, তোমরা হয়তো দেখে থাকবে, যে যখন সিতারা মিয়াচুরি জেএনইউ এর ছাত্র নেতা এবং ওই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন তখন দেশের প্রধানমন্ত্রী হিসাবে, সেই সময় দাঁড়িয়ে ইন্দিরা গান্ধী পাশে দাঁড়িয়ে সিতারা মিয়াচুরি তারই পদত্যাগ চাইছেন। সেই ছবিটা এবং আজকের ছবিটা একটা কয়েক দশকের তফাৎ, কিন্তু ভারতীয় গণতন্ত্রের দুটো উজ্জ্বল দৃষ্টান্ত বলে আমি মনে করি। আদর্শগত দিক থেকে সিতারাম ইয়েচুরি এবং ইন্দিরা গান্ধী একদম বিপরীত মেরুতে অবস্থানকারী দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন তখন ছাত্রনেতা, একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ঠিক একইভাবে আজকেও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং যারা আন্দোলন করছেন তাদের মধ্যে হয়তো অনেকেই রাজনৈতিকভাবে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছেন, কিন্তু তাদের মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে তার বিরুদ্ধেই ওঠা বিভিন্ন, অর্থাৎ তিনি প্রশাসনিক প্রধান, প্রশাসনের কাউরির বিরুদ্ধে যখন তারা কথা বলছে, তার মানে সামগ্রিকভাবে হয়তো রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে কথা বলছেন, সেখানে দাঁড়িয়েও তিনি ওই আন্দোলন মঞ্চে পৌঁছে যাচ্ছেন এবং শুনছেন। এই যে উজ্জ্বল দৃষ্টান্ত, ভারতবর্ষের গণতন্ত্র এইভাবেই চলুক আমরা চাই, যেটা আবার এটাকে রাজনীতিকরণ করতেই হচ্ছে না চাওয়া সত্ত্বেও, সেটা হচ্ছে বিজেপি শাসিত কেন্দ্র বা বিজেপি শাসিত রাজ্যগুলিতে
ঠিক উল্টো অবস্থান দেখা গেছে। এটাই পার্থক্য। আমরা এই ভারতবর্ষ চাই, আমরা এই পশ্চিমবঙ্গ চাই, আমরা ওই ভারতবর্ষ বা ওই ধরনের রাজ্য চাই না, সেটাই পার্থক্য। মুখ্য আন্দোলনকারীরা বলছেন যে তারা তাদের যে 5 দফা দাবি আছে সেই দাবি নিয়ে কোনোরকম কোনো সমঝোতা করবে না। মুখ্যমন্ত্রী যাবার পরে তাদের এই বক্তব্য, এবং তারা এটাও বলছেন যে তারা সমালোচনা বা আলোচনায় বসতে একদম প্রস্তুত। মুখ্যমন্ত্রী যেখানে ডাকবেন সেখানে তারা চলে যাবে। কিন্তু এর আগেও তো তাদের নবান্নে ডাকা হয়েছিল, সেক্ষেত্রে লাইভ স্ট্রিমিং এর যে দাবি ছিল সেটা না করায় তারা যোগদান করেনি। এবার কি মনে হয় যে সেই যে আলোচনা এত দীর্ঘদিন ধরে সবাই অপেক্ষায় রয়েছে, সেই আলোচনা সম্পূর্ণ হতে পারে? না, এইটা না, আলোচনা হবে কি হবে না সেটা তারা ঠিক করবেন। আমাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আলোচনায় আগ্রহী, সেই আগ্রহ তিনি প্রকাশ করেছেন, এবং তার ভিত্তিতে সেদিন তিনি বসেছিলেন, 2 ঘন্টার উপর বসেছিলেন। আজকেও তিনি গিয়ে সরাসরি নিজে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছেন এবং বলেছেন যে তিনি আলোচনায় আগ্রহী। ডাক্তারি ছাত্রছাত্রী, আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা আছেন, তারা যদি চান তাহলে নিশ্চিতভাবে আলোচনার রাস্তা খোলা রাখছেন উনি। তো এর বেশি তো এই মুহূর্তে বলার কিছু নেই আমাদের পক্ষ থেকে। এবার যারা আন্দোলনরত ছাত্রছাত্রী তারা সিদ্ধান্ত নিন, এবং নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, তার উপরে তো আমাদের আর নতুন করে বলার কিছু নেই। সভামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আন্দোলনকারীদের উদ্দেশ্যে যে আপনারা যা ভাবছেন, কেউ আমার বন্ধু নয়, আমি কাউকে চিনি না, আমি তো কাউকে জানি না। কোথাও কি যেখানে সন্দীপ ঘোষকে বারবার রাজ্য শাসক দলের সঙ্গে যুক্ত করা হচ্ছিল, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মন্তব্য দিলেন? না, মুখ্যমন্ত্রী আমার ধারণা, দেখুন উনি কি ভেবে বলেছেন সেটা উনিই বলতে পারবেন। তবে রাজনৈতিকভাবে আমি দেখে মানে আমি ওনার বক্তব্যটা শুনে যেটুকু বুঝেছি, বা দলীয় স্তরে আমাদের যে আলোচনা হয়েছে তাতে যেটুকু বুঝেছি, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী এটাই বলতে চেয়েছেন যে যে বা যারাই দোষী হন না কেন, তাদের কাউকে ছাড়া হবে না। কাউকেই বিভিন্ন লোকজন বিভিন্নভাবে হয়তো বলার চেষ্টা করছেন, বিভিন্ন বিরোধী দল রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা কাছের সম্পর্ক আছে এরকম বলার চেষ্টা করছেন। সেই বিষয়টা তিনি আজকে আরেকবার পরিষ্কার করে দিয়েছেন যে প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো বন্ধু বলে কেউ নেই। প্রশাসনের সর্বোচ্চ জায়গায় থেকে তিনি নিরপেক্ষভাবেই সিদ্ধান্ত নেবেন। আন্দোলনকারী ডাক্তারদের যেমন দাবি, তারা তারা তাদের দাবিতে একদম অনড় হয়ে রয়েছেন। সেক্ষেত্রে শাসক দল থেকে একদম স্পষ্টভাবে বলা আছে কি কি পদক্ষেপ নেবে না নেবে। এবং এরই মাঝে দেখা যাচ্ছে সেই আন্দোলনকারী ডাক্তারদের উপর হামলার ছক কষা হয়েছে, যে বিষয়ে কুণাল ঘোষ তিনি একটি ক্লিপ ভাইরাল করেছিলেন, যে প্রেক্ষিতে আমরা দেখলাম যে সঞ্জীব রায় গ্রেফতার করা হলো। সঞ্জীব দাস হ্যাঁ, এবং সঞ্জীব দাস। কলতান দাশগুপ্ত। হ্যাঁ, করতন দাশগুপ্ত দুজনকে আজকে, গতকাল একজনকে গ্রেফতার করেছে, আজকে একজনকে গ্রেফতার করা হলো। এবং সেই বিষয় নিয়ে এবার বিজেপির তরফ থেকে প্রশ্ন উঠছে যে করতন দাশগুপ্ত যে গ্রেফতার করা হয়েছে, তাহলে তার আগে কেন কুণাল ঘোষকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি, তার কাছ থেকে এলো? দেখুন, এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই। এটা পুলিশ দেখছে, তারা বলবে কি বিষয়, সেখানে কি আছে না আছে তদন্ত হচ্ছে, তদন্ত থেকে বেরিয়ে আসবে এর সত্যটা কি। পুলিশ আইন অনুযায়ী দুজনকে গ্রেপ্তার করেছে কিনা আমি এখনো নিশ্চিত নই। দুজনের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে বলে জানতে পেরেছিলাম, এবং কলতানকে ডেকে পাঠিয়েছে। এখন সেটা গ্রেপ্তার হিসাবে দেখানো হবে কি তাকে যা জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে, সেই বিষয়ে আমরা এখনো অবধি জানি না। সুতরাং এটা পুরো আইনি একটা ব্যাপার, এই নিয়ে আমার মন্তব্য কিছু নেই। আর যে অডিও ক্লিপ সামনে এনেছে সেটা নিয়েও আমার ব্যক্তিগত স্তরে কোনো মতামত নেই। কিন্তু বিজেপির তরফ থেকে কোথাও যেখানে বামেদের সাপোর্টে তারা কখনো কথা বলে না, আজকে তারা তাদের সাপোর্টে কথা বলছে যে কেন কি কারণে গ্রেফতার করা হলো বা তাকে ডেকে পাঠালো, যেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে করতন দাশগুপ্তকে। সেটা বিজেপির নেতৃত্বরা বলতে পারবেন যে কেন তারা সিপিআইএম এর নেতৃত্বকে বাঁচানোর জন্যে বা তাদের সমর্থনে কথা বলছেন, সেটা তারাই বলতে পারবেন। আর একটা জিনিস শুধু মনে করিয়ে দেবো যে সিপিআইএম এর একটা বড় অংশের ভোট বিজেপিতে ট্রান্সফার হয়েছে, এটা আমরা সকলে জানি। সেই জায়গা থেকে বিভিন্ন একদম নিচু স্তরে বিভিন্ন জায়গায় বোঝাপড়াও হয়েছে। আমি একদম নিচু স্তরে রাজনীতি করি, সেখানে আমি দেখেছি যে এই বোঝাপড়াগুলো হয়েছে। কিন্তু বিজেপি নেতৃত্ব
সিপিআইএম এর নেতৃত্বকে বাঁচানোর কথা কেন বলছেন সেটা তারা বলতে পারবেন, যে তাদের মধ্যে কি বোঝাপড়া আছে, নাকি তারা সম্পূর্ণই একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে বলছেন, বলতেই পারেন, সেটা তাদের বিষয়, এতে অসুবিধার কিছু নেই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।